আজ বিধানসভার অধিবেশনে যা হয়েছে সেই নিয়ে এবার আমরা একটু নজর রাখবো, সেই দিকেই নজর রাখবো এবং আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভায় অধিবেশন চলাকালীনই দেখা যায় যে বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা বিক্ষোভ করেন এবং আজকে বিধানসভার বাইরে গিয়ে বিজেপি বিধায়করা তারা কিন্তু তাদের বিক্ষোভ দেখান এবং বিধানসভার অধিবেশন বয়কট করেন তারা। বিধানসভার অধিবেশন চলাকালীন দেখা যায় নিজেদের বলা হলে বিজেপি বিধায়করা তারা বয়কট করেন, চলে যান এবং বিক্ষোভ দেখান। শেষ বক্তা অগ্নিমিত্রা পালের কথা বা বক্তব্য শেষ হওয়ার পরই বিজেপি বিধায়করা বেরিয়ে যান। শুরুতেই যেমনটা বলছিলাম, আজকে বিধানসভায় ঠিক কি হলো, অধিবেশনে ঠিক কি হয়, কেন বয়কট বিজেপির, জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো মধুবন্তী, আজকে বিধানসভায় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথমটি হচ্ছে সংবিধান দিবস উপলক্ষে দুদিনের একটা প্রস্তাব ছিল, সেখানে কিন্তু দেখা গেল বিজেপি বিধায়করা বক্তব্য রাখার পরেই তারা যেভাবে বিধানসভা ত্যাগ করেছেন তা নিয়ে কিন্তু স্পিকার প্রশ্ন তুলেছেন। এবং দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে, যে তারা একটি প্রস্তাব এনেছিলেন যে নারী নির্যাতন নিয়ে, সেটি বিধানসভাতে অধ্যক্ষ পড়তে দিয়েছিলেন কিন্তু সেটা গ্রহণ করেননি। তখন বিজেপি বিধায়করা বিক্ষোভ করেন এবং তারপরে তারা ওয়াকআউট করে বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তারপরে তৃতীয় যে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির গতকাল বেশ কিছু দলবিরোধী মন্তব্য করেছিলেন এবং দলের একাধিক নেতা, বিশেষ করে ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করেছিলেন। তা নিয়েই কিন্তু গতকাল দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। আজকের শৃঙ্খলা রক্ষা কমিটির শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তারা বৈঠক করেন এবং তারপরে তারা সিদ্ধান্ত নেন এবং সেই মতোই কিন্তু শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে। এই ভরতপুরের বিধায়ক একাধিকবার দলবিরোধী মন্তব্য করেছিলেন, কিন্তু গত পরশুদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে বৈঠক হয়েছে, সেখানে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। সেই শৃঙ্খলা রক্ষা কমিটির তৈরির পরের দিনই দলবিরোধী মন্তব্য করলেন এই ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তারপরেই আজকে শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠক করেন এবং বৈঠকের পর তাকে চিঠি মারফত এবং হোয়াটসঅ্যাপ মারফত তাকে জানিয়ে দেওয়া হয়েছে শোকজ করার বিষয়টি। এবং শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী হোয়াটসঅ্যাপ করে হুমায়ুন কবিরকে এই শোকজের কথাও জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আগামী 3 দিন তাকে সময় দেওয়া হয়েছে চিঠি পাওয়ার পর। 3 দিনের মধ্যে যদি তিনি উপযুক্ত জবাব না দেন, দল পরবর্তী পদক্ষেপ নেবেন। অর্থাৎ সকাল থেকে বিধানসভা বারে বারে উত্তপ্ত হয়েছে এবং যেভাবে বিজেপি বিধায়করা একাধিকবার বিক্ষোভ করেছেন, তারা ওএলএনএমে কখনো বিক্ষোভ করেছেন, কখনো বিধানসভার যে বিধানসভার গেটে তারা বিক্ষোভ করেছেন এবং সেখানে বলেছেন যে যখন মুলতবি প্রস্তাব বিজেপি বিধায়ক পড়ছিলেন সেই সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছে স্পিকারের পক্ষ থেকে, সেই অভিযোগ তারা করেন। অর্থাৎ এই সকাল থেকে বিকেল পর্যন্ত বিধানসভার একাধিকবার উত্তপ্ত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হুমায়ুন কবির, তাকে কিন্তু দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে জবাবে সন্তুষ্ট না হলে দল তার সঙ্গে বড় পদক্ষেপ নেবে। অর্থাৎ দেবজ্যোতি, যা স্পষ্ট হলো দুটো বিষয়, একটা হচ্ছে বিজেপির বয়কট আজকে অধিবেশন এবং তাদের যে দাবি ছিল তা তুমি স্পষ্ট করলে, পাশাপাশি হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক, তাকে শোকজ করা হয়েছে দলের পক্ষ থেকে দলবিরোধী বক্তব্য রাখার জন্য। আপাতত দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। কথা বললাম সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভার ঠিক বাইরে বিজেপির বিধায়করা যে অধিবেশনের পর যে বিক্ষোভ দেখান, অধিবেশন বয়কট করে যেভাবে তারা বেরিয়ে আসেন, তাদের দাবি জানান, সেই বিক্ষোভের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা,
তারপরও বেলাগাম হুমায়ুন কবির, একটু আগে যেমনটা আপনাদের বলছিলাম, হুমায়ুন কবির গতকালই বলেছেন যে শৃঙ্খলা ভঙ্গ করেন যারা, তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন। এই সমস্ত অভিযোগ, এই সমস্ত মন্তব্যের জেরে কিন্তু তাকে শোকজ হতে হয় আজকে। দেখুন, নেতৃত্বের কড়া বার্তার পরও বেলাগাম, বিদ্রোহী হুমায়ুনকে শোকজ তৃণমূলের। দল বিরোধী মন্তব্যের জের 24 ঘন্টার মধ্যেই শোকজ, কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম পদক্ষেপ তৃণমূলের। বুধবার তৃণমূলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোকজ করা হয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, 3 দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে তাঁকে। শোকজ নিয়ে কি প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের? আমি কোনো মন্তব্য করব না। দল ডিসিপ্লিনারি কমিটি, তাদের অধিকার রয়েছে, তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে শোকজ করছেন, আমি যথাযথ সময়ে তোমাদের সম্মান জানিয়েই আমি শোকজের উত্তর করব। তৃণমূলে কাঁটা হুমায়ুনের অসন্তোষের সূত্রপাত সোমবার মুখ্যমন্ত্রী বাড়িতে কর্মসমিতির বৈঠকে দলের রদবদল নিয়ে। বৈঠকে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়, যা নিয়ে গর্জে ওঠেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফের ব্যাট ধরেন তিনি। ঠিক কি বলেছিলেন তিনি? এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটেও না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি। বিতর্ক চলছিলই। নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয় দলীয় নেতৃত্বকে। তাই কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম পদক্ষেপ হুমায়ুনের শোকজ। কলকাতা টিভি। 4টের চারদিকে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। এবার যে খবরে নজর রাখবো, বিচার ছাড়া দীর্ঘদিন কেন জেলবন্দী অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় এই প্রশ্নই করল শীর্ষ আদালত। 2.5 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি মুলতুবি হয়ে যায় এবং তা সোমবার পর্যন্ত মুলতুবি হয়। আরও একবার জানিয়ে রাখি, আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল যে বিচার ছাড়া দীর্ঘদিন কেন জেলবন্দী অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এই প্রশ্ন সুপ্রিম কোর্টের। প্রায় 2.5 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই পার্থ চট্টোপাধ্যায়ের মামলার আজকে যে শুনানি ছিল সেখানে শীর্ষ আদালতের এটাই প্রশ্ন যে কেন বিচারাধীন, বিচার ছাড়া বন্দী এতদিন ধরে। আরো বিস্তারিত জানাচ্ছেন, কথা বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদার, শীর্ষ আদালত যে প্রশ্ন করেছে আজকে, তার প্রেক্ষিতে আর কি কি সূত্র ধরা হয়েছে, কি বলা হয়েছে আজকে? দেখো, সিবিআই এবং ইডি যাদেরকে অভিযুক্ত পরে তাদের সাজার হার অত্যন্ত কম। এই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বারংবার, শুধু সুপ্রিম কোর্ট নয়, বিভিন্ন হাইকোর্টও বারংবার কিন্তু এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজ সম্পর্কে প্রশ্নটা তুলেছে। তার কারণ হচ্ছে একটা পরিসংখ্যান, সেটা অনুযায়ী যে বিগত 10 বছরে প্রায় 50,000-এর মতো মামলার পরিপ্রেক্ষিতে সাজা হওয়ার সংখ্যা 50-এরও কম। এই পরিসংখ্যানটাই কিন্তু বারংবার সামনে আসছে এবং এদিনও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যখন জানালেন যে ওনার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা যেখানে 7 বছর, সেখানে তিনি 2.5 বছর ইতিমধ্যে কিন্তু কারাবাস করেছেন। ফলে তাকে এইরকম ভাবে দীর্ঘমেয়াদে বিনা বিচারে আটকে রাখাটা কতটা ঠিক, সেই সূত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট কিছুটা উষ্মাত এই করে তোমার জানিয়েছে যে এই সম্পর্কে আরো যেসব নথি আছে তাদের, সেগুলো পেশ
পেশ করার জন্য এবং সেগুলো খতিয়ে দেখার পর সোমবার দিন সুপ্রিম কোর্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই গোটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সোমবার, অর্থাৎ মুলতুবি হয়ে গেছে আজকের মতো শুনানি, কিন্তু আগামী সোমবার হবে এই মামলার শুনানি। চোখ রাখবো পরের খবরে। পুকুর ভরাট রুখলেন রাজারহাটের বিডিও। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। রাজারহাট ব্লকের পশ্চিম পাথরঘাটার ঘটনা এটি। পুকুর ভরাটের কাজ চলছিল আর সেই কাজই রুখলেন বিডিও। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। শাকিল মুস্তাক প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শাকিল, ঠিক কি অভিযোগ, বিডিওর কি বক্তব্য? একদমই দেখো, দিনে দুপুরে প্রকাশ্যে কিন্তু রাজারহাটের যে গ্রাম পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনেই কিন্তু একটি জলাভূমি ভরাট করা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ পেয়ে কিন্তু বিডিও এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুটুন গাজী তিনি কিন্তু একদম পুরো নোটিশ করে দেন। তারপরেই কিন্তু যে জমির মালিক তিনি পঞ্চায়েতে আসলে তাকে নির্দেশ দেওয়া হয় যে 1 ঘন্টার মধ্যে কিন্তু যেমন পুকুর জলাভূমি ছিল তেমনই করে দিতে হবে। এরপরেই কিন্তু জিসিবি দিয়ে সেই জমি কিন্তু একদম খুঁড়ে দেওয়া হয়, সেই জলাভূমি যেমন ছিল তেমন করে দেওয়া হয়। এই মূলত এই যে ভরাটের অভিযোগ, সেই ভরাটের আঙুল উঠেছে কিন্তু তীর যে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আজকে কিন্তু দুপুরেই কিন্তু সেই জেসিবি লাগিয়ে ভরাটের যে হওয়া মাটি সেই মাটি কিন্তু তুলে দিয়েছে পঞ্চায়েতের কর্তৃপক্ষ। ধন্যবাদ শাকিল। কথা বললাম আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। চারটের চারদিকে এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ 2 বুথের বাসিন্দার। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ। কোচবিহারের চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ 2 বুথের বাসিন্দার। আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ। আমরা বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছি এই আবাস যোজনার যে তালিকা, সেই তালিকা প্রকাশ হওয়ার পর বিক্ষোভের ছবি। কোচবিহারের চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। চোখ রাখবো পরের খবরে। গ্রেফতার প্রয়াগ চিট ফান্ডের 2 কর্ণধার বাসুদেব বাগচি, অভিক বাগচি। প্রয়াগ চিট ফান্ড মামলায় ইডির হাতে গ্রেফতার। কোটি টাকা 9-6 অভিযোগ উঠেছে এই দুজনের বিরুদ্ধে। ধৃতদের আজকে কোর্টে পেশ করা হয়। নিউ আলিপুর শাহপুর কলোনিতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে কি কি তথ্য রয়েছে? পরাগ যে চিটফান্ড মামলা, সেই মামলায় কিন্তু তদন্ত শুরু করে ইডি আধিকারিকরা। এরপরেই কিন্তু আর্থিক লাভবান মানে মূলত তাদের বিরুদ্ধে যেগুলো অভিযোগ, আর্থিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা এবং সেই টাকা 9-6 করার অভিযোগ ওঠে এই প্রয়াগের 2 কর্তার বিরুদ্ধে। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এর আগেও কিন্তু এই যে বাসুদেব বাগচি ও তার ছেলে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এর আগেও তারা গ্রেপ্তার হয়েছিলেন মঙ্গলবার, মানে গত মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা
যখন তার বাড়িতে, আলিপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, এবং এছাড়াও কিন্তু যে তার একটি রিসর্ট আছে শহরে, সেই রিসর্টেও কিন্তু তল্লাশি চালিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই ইডি আধিকারিকরা এই বাসুদেব বাগচি এবং অভিক বাগচিকে কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু আজকে সল্টলেকের যে সিজিও কমপ্লেক্সের ইডির অফিস রয়েছে, সেই ইডির অফিস থেকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ শাকিল। কথা বললাম আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আসবো পরের খবরে। গলসিতে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন। তৃণমূল কার্যালয়ের পাশের একটি দোকানেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঠিক কিভাবে আগুন লেগেছে তদন্তে গলসি থানার পুলিশ। এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল কার্যালয়ের পাশের একটি দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। কি কারণে আগুন সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। প্রতিনিধি আব্বাস আলী আরো বিস্তারিত জানাবেন। আব্বাস। হ্যালো 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 আব্বাস, ঠিক কি অভিযোগ? হ্যাঁ এই হ্যালো 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 আব্বাস, তুমি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? কথা কেটে যাচ্ছে। যান্ত্রিক কারণে আব্বাসের কথা আমাদের কাছে পৌঁছচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি, যে ছবি আপনাদের দেখাচ্ছি কিভাবে আগুন লেগেছে এখনো স্পষ্ট নয়, কিন্তু গলসিতে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেছে, যেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন এবং সেই সঙ্গে কার্যালয়ের পাশে একটি দোকান ছিল, সেখানেও আগুন লেগে যায়। কারা আগুন লাগালো, কিভাবে আগুন লাগলো এখনো তা স্পষ্ট নয়। তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থাৎ দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ। এই আগুন লাগানোর নেপথ্যে কি রহস্য সেটাই এখন খুঁজে দেখছে গলসি থানার পুলিশ। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, তৃণমূল মিডিয়া প্যানেলে নতুন 3 মুখ। বাদ গেলেন অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, সুদীপ রাহা। নতুন মুখ জয়া দত্ত, মোশাররফ হোসেন, সন্দীপন সাহা। তৃণমূল মিডিয়া প্যানেলের নতুন 3 মুখ, জয়া দত্ত, মোশাররফ হোসেন, সন্দীপন সাহা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বদলের কারণ কি? তৃণমূল সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে যে ঘটনা ঘটেছে, তারপরে যে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সনরা ছিলেন তাদের উপর নজর রাখছিলেন, সেই জায়গাতে 3টি পরিবর্তন করা হয়েছে। অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, এই দুজনকে যেমন সরানো হয়েছে, তেমনি কিন্তু সুদীপ রাহাকেও সরানো হয়েছে। সেই জায়গাতে 3 জনকে আনা হয়েছে। জয়া দত্তকে নিয়ে আসা হয়েছে, মোশাররফ হোসেনকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও নতুন যে সংযোজন করা হয়েছে সন্দীপন সাহাকে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে স্পোক্স পার্সন যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দেবেন, সেই তালিকা পরিবর্তন করেছেন। অভ্যন্তরীণ বেশ কিছু রাজনৈতিক সমীকরণকে বিচার করেই এই তালিকা তৈরি করা হয়েছে, এবং আগামী কাল থেকে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বসবেন এবং সেখানে তাদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ভার্চুয়াল বৈঠকে বিজেপির এই রাজ্যের বিধায়ক এবং সাংসদদের একেবারে তুলোধনা করলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। তিনি বলেন, কোন বিধায়ক এবং সাংসদ কি করছেন সব খবর রয়েছে। নেতাদের নিজের এলাকায় সময় দিতে সংগঠন তৈরি করতে নির্দেশ দেন তিনি। কেন বেশ কিছু বিধায়ক এবং সাংসদদের এলাকায় সদস্য সংখ্যা খারাপ হাল নিয়েও প্রশ্ন করেন তিনি। দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে সঙ্গে নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সদস্য সংগ্রহের কাজ করতে নির্দেশ দেন একে বানসাল। মঙ্গলবার রাতে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কর্মসমিতির সদস্যরা। বিজেপির কেন্দ্রীয় নেতার ভর্ৎসনা রাজ্য নেতাদের। মঙ্গলবার রাতে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পর্যবেক্ষক এবং
বানসাল বলেন, নিজের এলাকায় সাংসদ বিধায়করা সময় দিন, এই নির্দেশই দেন তিনি। অন্যদিকে এনডিটিভির প্রতিষ্ঠাতাদের ক্লিনচিট, সিবিআই এর স্বস্তি পেলেন প্রণয় রায় ও রাধিকা রায়। এনডিটিভিকে আইসিআইসিআই ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল নেই, এমনটাই জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। এনডিটিভির প্রতিষ্ঠাতাদের ক্লিনচিট, সিবিআই এর স্বস্তি পেলেন প্রণয় রায় ও রাধিকা রায়। এনডিটিভিকে আইসিআইসিআই ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল ছিল না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। স্বস্তি পেলেন প্রণয় রায় ও রাধিকা রায়। এনডিটিভির প্রতিষ্ঠাতাদের ক্লিনচিট, সিবিআই এর। জয়ন্ত চৌধুরী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়ন্তদা, এই বিষয়ে কি তথ্য উঠে আসছে? সেটা হচ্ছে এই এনডিটিভির যে কর্ণধার, অর্থাৎ প্রণয় রায় এবং তার স্ত্রী রাধিকা রায়, এদের দুজনের বিরুদ্ধে প্রথমে ইডি ও পরে সিবিআই অর্থনৈতিক বা আর্থিক দুর্নীতির মামলার করে এবং তার অভিযোগে তাদেরকে বারবার জেরা করে, এনডিটিভির অফিসে হানা দেয়। এটা দীর্ঘদিন ধরে, প্রায় 7-8 বছর ধরে এটা চলছে। এবং তখন একটা প্রশ্ন উঠেছিল যে এটা একটা পুরোটাই একটা রাজনৈতিক প্রতিহিংসা, যেহেতু এনডিটিভি ছিল কেন্দ্রীয় সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার আসার পর কেন্দ্রের কড়া সমালোচক, সেই হিসেবে দেখা গেছে যে বারে বারে তাদের উপর এই হেনস্থা করার বিষয়টা চলত। এই করতে 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 সেই মামলা টানতে টানতে সম্প্রতি কিছুদিন আগে ইডি স্বীকার করে নিয়েছিল যে তাদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো তোলা হয়েছিল, অর্থাৎ সরকারের কাছে যেসব অভিযোগ, আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল, তার কোনো সারবত্তা তারা পায়নি। এবার দেখা যাচ্ছে সিবিআইও সেই একই কথা বলেছে, সেখানে কোনো ক্রিমিনালিটি পায়নি, অর্থাৎ কোনো অপরাধ হয়েছে এরকম ধরনের কোনো অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। প্রাথমিকভাবে কোনো প্রমাণ না পেয়ে অগত্যা তারা সেই সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিল বা খারিজ হয়ে গেল। তাহলে এখন একটা প্রশ্ন উঠবে যে গত 2022 সালে এই এনডিটিভির সমস্ত শেয়ার দফায় দফায় একটি সংস্থার মাধ্যমে আদানি গোষ্ঠীর হাতে চলে যায় এবং এনডিটিভির সমস্ত শেয়ার রায় পরিবার, অর্থাৎ প্রণয় রায়, রাধিকা রায়দের হাত থেকে চলে যাওয়ার ফলে সেটা হস্তান্তরিত হয়ে গেল। তারপর এখন দেখা যাচ্ছে যে তাদেরকে তখন যেভাবে হেনস্থা করা হচ্ছিল, আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল, সেটা পুরোটাই তাহলে ভুয়ো, এটাই অন্তত প্রমাণিত হয়। আজকের সিবিআই যে নোটিশ দিয়েছে, যা স্বীকার করে নিল, তাতে এটাই প্রমাণিত হয় যে পুরো ঘটনাটাই ছিল একটি ভুয়ো ঘটনা, যার ভিত্তিতে তাদেরকে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগ আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। বিজেপির সম্পাদককে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। টাকা আত্মসাৎ কাণ্ডে নবারুণ নায়ক ও তার স্ত্রী ধৃত। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির এই সিদ্ধান্ত। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, কি খবর রয়েছে? নবারুণ ধৃত হয়েছে। তিনি বিজেপির এই মুহূর্তে রাজ্য সম্পাদক এবং মেদিনীপুরের একসময় জেলা সভাপতি ছিলেন। যেহেতু তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তিনি জামিন পায়নি, তার সঙ্গে তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে 1,33,00,000 টাকার জালিয়াতির কেসে। ফলে স্বাভাবিকভাবেই বাধ্য হয়ে আজ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপাতত পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে দল থেকে বহিষ্কার করবে কিনা সে বিষয়ে পরবর্তী ক্ষেত্রে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু আপাতত তাকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।
ট্যাব কাণ্ডে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের। চাকরি থেকে বরখাস্ত এক চুক্তিভিত্তিক শিক্ষক। ট্যাবের টাকা গায়েবের সঙ্গে শিক্ষকের নাম থাকায় বরখাস্ত। আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকার নাম আছে সূত্রের খবর। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। শুভঙ্কর, সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই ট্যাব কেলেঙ্কারিতে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক শোরগোল শুধুমাত্র রাজ্যে না, বিভিন্ন জায়গায় পড়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, ট্যাবের টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মালদা থেকে এবং বিশেষ করে উত্তর দিনাজপুর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত যিনি মাথা বা এই কাণ্ডের যিনি মূল চক্রী, রকি শেখ, একজন চুক্তিভিত্তিক কম্পিউটারের শিক্ষক, যিনি মালদা জেলার বাসিন্দা এবং তিনি পূর্ব বর্ধমানের একটি স্কুলে শিক্ষক ছিলেন। এবং তার নাম যেহেতু উঠে এসেছিল, পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত হয় এবং সেই তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে কিন্তু তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর বরখাস্ত করেছে এবং কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে। আরো বেশ কয়েকজন স্কুল শিক্ষা দপ্তরের র্যাডারে রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকার কথা বলা হচ্ছে, কেননা যখন তদন্তে নেমেছিল রাজ্যের তরফ থেকে, যখন তদন্ত দেওয়া হয়েছিল এবং সিআইডি যখন তদন্ত করেছে, পুলিশ যখন তদন্ত করেছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে শুধুমাত্র রকি শেখ নয়, সেই সঙ্গে আরো বেশ কয়েকজন, এবং স্কুলের সঙ্গে যুক্ত না থাকলে এই ধরনের কেলেঙ্কারি করা যায় না। ট্যাবের টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে পাঠানো, বহু পড়ুয়া কিন্তু একাদশে তারা রীতিমতো সমস্যায় পড়েছিল, যদিও পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুনরায় তাদেরকে টাকা দেওয়া হয় এবং তখন তদন্ত শুরু করা হয় এবং তদন্তে এই রকি শেখের নাম উঠে আসে, তাকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, এবার স্কুল শিক্ষা দপ্তর তাকে বরখাস্ত করলো, অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করলো এবং ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলাকে বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তরের স্ক্যানারে বা র্যাডারে কিন্তু তার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে। পরবর্তীতে তাদেরও বরখাস্ত করা হয় কিনা বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ট্যাব কেলেঙ্কারি বা ট্যাব দুর্নীতিতে বা ট্যাবের টাকা গায়েবের ঘটনায় কিন্তু একজন শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষককে বরখাস্ত করলো স্কুল শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবন। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকবেন। কতদিন বন্দী থাকবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? জামিন মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির ভূমিকায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করল শীর্ষ আদালত। দেখুন। বিচার ছাড়া দীর্ঘদিন জেলবন্দি রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি মামলায় সাজার হার অত্যন্ত কম হওয়ার কথা উল্লেখ করে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ মামলা সংক্রান্ত আরও তথ্য পেশ করতে বলেন। মামলা শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে শীর্ষ আদালত। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, কতদিন জেলে বন্দী থাকবেন তিনি? পাশাপাশি এদিন কলকাতা হাইকোর্টেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনটি শুনানি করার জন্য আবেদন জানানো হয়। মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ দ্বিমত পোষণ করেছে। তাই মামলাটি এখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে বিচারাধীন। আদালতের শুনানির সময় পার্থর আইনজীবী বলেন, 2022 সালের 23শে জুলাই গ্রেপ্তার হওয়ার পর প্রায় 2.5 বছর বন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বয়স বর্তমানে 73 বছর। এই মামলার অবিলম্বে শুনানি শেষ হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ যত দিনের সাজা হতে পারে তার 3 ভাগের 1 ভাগ সময় ইতিমধ্যেই তিনি জেলে কাটিয়ে ফেলেছেন। মামলার সাক্ষীর সংখ্যা 183। মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। অথচ পার্থ হেফাজত থেকে কিছুই উদ্ধার হয়নি। ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। অন্যদিকে ইডির পক্ষে বলা হয়, অভিযুক্ত অর্পিতার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে তা অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টকে জানান এইসব মিথ্যে। সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে, নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণ যে অর্থ উদ্ধার হয়েছে তার পেছনে মানিক ও অর্পিতার যোগ রয়েছে। তা এদিন নস্যাৎ করে দেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। সময় ইডির তরফ থেকে একটা অভিযোগ আনার চেষ্টা হচ্ছিল যে এই অর্থটা যেটা অর্পিতার কাছ থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা এবং মানিক ভট্টাচার্য এর নাম। কিন্তু সঙ্গে সঙ্গে
পার্থ চট্টোপাধ্যায় যিনি ওখানে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছেন যে মানিক ভট্টাচার্য ইজ অলসো মাই ক্লায়েন্ট এবং দেয়ার ওয়াজ নেভার নো নেক্সাস বিটুইন দিস থ্রি, এবং এটা 2.5 বছরে কোনোদিন এই কথাটা আসেনি, প্রশ্ন। সুতরাং এই ভেগ একটা কথা এখানে বলবেন, বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট মিডিয়া বলছে দ্যাট মুকুল রোহতগি is the lawyer of Partho Chatterjee. He claimed that there is a nexus between Partho, Orpita and Manik. This is unfortunate. নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কার্যত ব্যর্থ তা ক্রমশ প্রকাশ পাচ্ছে। ওই মামলায় ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন একাধিক অভিযুক্ত, কিন্তু অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলবন্দী। সরাসরি দুর্নীতিতে যুক্ত থাকার কোনো অভিযোগ এখনও প্রমাণ করতে পারেনি ইডি। কবে জামিন পাবেন তিনি, প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। আর এবার যে খবরে নজর রাখবো, বিস্ফোরক অভিযোগ ললিত মোদির। গান্ধী পরিবারের চাপে সুনন্দা পুষ্করকে 25% শেয়ার চাপে পড়েই মালিকানার দলিলে সই করেন ললিত। একটি ইন্টারভিউয়ে এমনই বিস্ফোরক অভিযোগ প্রাক্তন আইপিএল কর্তার। গান্ধী পরিবারের চাপেই সুনন্দা পুষ্করকে 25% শেয়ার চাপে পড়েই মালিকানার দলিলে সই করেন ললিত মোদি। বিস্ফোরক অভিযোগ করেছেন এক ইন্টারভিউয়ে প্রাক্তন আইপিএল কর্তা। আজ এক ইন্টারভিউয়ে ললিত মোদি বলেন, গান্ধী পরিবারের চাপে সুনন্দা পুষ্কর তাকে 25% শেয়ার চাপে পড়ে মালিকানার দলিলে তিনি সই করেছিলেন, এই দাবি করেন। সেই ইন্টারভিউতে এমনই জানা যাচ্ছে। চাপে পড়ে মালিকানার দলিলে সই, গান্ধী পরিবারের চাপেই তাকে এই কাজ করতে হয়। সুনন্দা পুষ্করকে 25% শেয়ার করতে হয়, মালিকানার দলিলে চাপে পড়েই সই করেন তিনি। ললিত মোদি দাবি এটি। ইন্টারভিউয়ে আজ বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, বহরমপুরে এসএফআই এর ডিআই অফিস অভিযান, ট্যাব দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, একাধিক ঘটনার প্রতিবাদে অভিযান। দেখছেন সেই ছবি, সেই মুহূর্তের ছবি যখন অফিসে ঢুকে বিক্ষোভ দেখানো হয়। বহরমপুরের এসএফআই এর ডিআই অফিস অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ট্যাব দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগে আজ যে প্রতিবাদ অভিযান, সেখানে অভিযান ঘিরে উত্তেজনা। অফিসে ঢুকে যায় এসএফআই কর্মী সমর্থকরা। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, এসএফআই কর্মী সমর্থকরা তাদের ঠিক কি দাবি ছিল আজকে, কি বলছেন তারা? মধুবন্তী, তাদের দাবি ছিল যে ট্যাব কেলেঙ্কারি, পাশাপাশি নিয়োগ দুর্নীতি এবং সর্বোপরি বেলডাঙ্গায় সাম্প্রতিক যে ঘটনা, সেই ঘটনায় ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত ক্ষতি হয়েছে। সেই সমস্ত দাবি নিয়ে আজকে ডিআই অফিস ঘেরাও করেছিল এবং এই অভিযান চলাকালীনই হঠাৎ করেই ঢুকে পড়ে ডিআই অফিসে এসএফআই কর্মী সমর্থকেরা এবং তাদের বক্তব্য যে তারা কোনোভাবেই এইভাবে নিয়োগ দুর্নীতি যেমন মেনে নিচ্ছে রাজ্যের মানুষ, তেমনি পাশাপাশি তারাও। সুতরাং তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকেও সেই একই দাবিতে তারা আজকে ডিআই অফিস অভিযান করেছিলেন এবং ডিআইকে জানানো হয়েছিল আগেই, সে কারণে তারা ডেপুটেশন দিতে এসেছেন। যদিও ডিআইয়ের অনুমতি ছাড়াই তারা হুড়মুড় করে ঢুকে পড়ে কয়েকজন এসএফআই কর্মী সমর্থক। ঘটনাস্থলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে তারা ডিআই অফিসের সামনে অর্থাৎ বহরমপুরে যে শিক্ষা ভবন রয়েছে তার সামনে বসে পড়ে ধর্ণা দিতে শুরু করেন এবং তাদের বক্তব্য যে এই যে ধরনের বিশৃঙ্খলা যে ঘটালো হঠাৎ করেই এসএফআই, তাদের বক্তব্য যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, বহুদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সুতরাং ভোট যে ত্রুটি ঘটেছে তাদের, তারই আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। তার চেয়ে বেশি কিছু নয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এই আন্দোলন তাদের আরো আগামী দিনেও চলবে বলে জানাচ্ছে এসএফআই। মধুমন্তী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। এই অভিযান ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং যে যে ঘটনার প্রতিবাদে তাদের এই অভিযান, তাদের দাবি যদি শোনা না হয়,
তাহলে কিন্তু আগামী দিনে তারা এরকম আরো অভিযান করবেন, এমনটাই তারা আজকে জানিয়েছেন। ট্যাব দুর্নীতি, এরকমই একাধিক দুর্নীতির প্রতিবাদে আজকের এই অভিযান। অফিসে ঢুকে এসএফআই কর্মীরা তারা তাদের দাবি জানান। বহরমপুরে এসএফআই এর ডিআই অফিস অভিযানের ছবি আপনারা এখন দেখছেন। ট্যাব দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, একাধিক ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের এই অভিযান। রাজ্যে বাড়ছে বন্য প্রাণীর সংখ্যা। আজ বনমন্ত্রী বিধানসভায় এই কথাই বলেছেন। তিনি বলেছেন হাতির সংখ্যা বেড়ে প্রায় 800। রাজ্যে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে, এমনটাই বক্তব্য বনমন্ত্রীর বীরবাহা হাঁসদা। তিনি বলেছেন যে জনসংখ্যা বাড়ছে, হাতির সংখ্যাও বাড়ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে হাতির সংখ্যা 800। রাজ্যে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে, এমনটাই দাবি করেছেন বিধানসভায় আজকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। যেখানে আমাদের পশ্চিমবঙ্গে 200 থেকে 250টা হাতি থাকতো, এখন সেখানে 800টা টোটাল হাতি, যার ফলে মানে হাতির পপুলেশন বাড়ার ফলে হাতিও একটু বাইরের দিকে আসছে এবং হাতির যে খাদ্যাভ্যাস সেটাও একটু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তো অবশ্যই মানে প্রত্যেকদিন যেভাবে খবর পাচ্ছি দপ্তরের তরফ থেকে যারা রেঞ্জ অফিসার হোক, বিট অফিসার হোক, আমাদের ডিএফওরা আছে, যারা 24 ঘন্টা কিন্তু নজরদারি রাখছে, যার ফলে আমাদের এই বছর মৃত্যুর সংখ্যাটা একটু কমেছে। আমিও নিজে চাই সব, মানে আজকে যেটা বিধানসভায় বললাম যে সবাইকে এগিয়ে আসতে হবে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি যা বলেছেন তাতে স্পষ্ট, রাজ্যে বাড়ছে বন্য প্রাণীর সংখ্যা। পশ্চিমবঙ্গে হাতির সংখ্যা 800, জনসংখ্যা বাড়ছে, সঙ্গে হাতির সংখ্যাও বাড়ছে। এবার যে ছবি দেখাবো আপনাদের 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তার দাদাগিরির ছবি। জানিয়ে রাখি 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। তিনি পুরসভার অফিসার আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে অভব্য আচরণ করেন, এই অভিযোগই উঠেছে। বেআইনি নির্মাণ ভাঙতে গেলে অভব্য আচরণের অভিযোগ। 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। গালিগালাজ ও মারধরও করা হয় অফিসারদের, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন, আরো বিস্তারিত জানবো। দেবাশিস, কি খবর রয়েছে, কি অভিযোগ? বারবার কিন্তু মেয়র, যে কলকাতার মেয়র, তিনি কিন্তু সরা বলছেন যে কর্পোরেশনের কর্মীরা কোথাও গিয়ে যখন তারা আক্রান্ত হয়, এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে পুরসভা একাধিকবার, কিন্তু মেয়র নিজেও সতর্ক করে। তারপরেও দেখা যাচ্ছে যে 137 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তার দাদাগিরি, বেআইনিভাবে ভাঙতে গিয়েছিল একটি নির্মাণ, সেই কলকাতা পৌর সংস্থার আধিকারিকরা, এবং সেখানে যারা আধিকারিক তাদের সঙ্গে অসভ্য আচরণ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর, এবং গালিগালাজ করেছে, মারধরের হুমকিও দিয়েছেন। এবং সেক্ষেত্রে কলকাতা পৌরসভা বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ কলকাতার কলকাতা পৌরসভা আধিকারিকদের। এবং সেখানে চটি খুলে মারারও তারা কথা বলেছেন, এমনটা কিন্তু শোনা গিয়েছে। তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে এই অসভ্য আচরণ করার অভিযোগ। ওয়াসিম আনসারি কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কাউন্সিলরের দাবি কলকাতা পৌর সংস্থা বেআইনি কাজ করছে, কোর্টের স্টে অর্ডার না থাকার পরও নাকি বেআইনি নির্মাণ ভাঙছে, এমনটা কিন্তু দাবি করেছে। এবং কাউন্সিলরের বিরুদ্ধে মেয়রের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে
ইতিমধ্যেই কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু আজ বড় 15 অন্তর্গত 137 ওয়ার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু এই ভাঙতে গিয়েছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু কর্পোরেশনের যে এমপ্লয়ি যারা আধিকারিকরা আছে তাদের মধ্যে কিন্তু রীতিমতো সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তাকে এই মেয়রের কাছে বিষয়টা জানিয়েছে এবং মেয়র যেটা জানিয়েছেন যে অত্যন্ত দুঃখজনক বিষয় এবং মেয়র কিন্তু অবিলম্বে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তারা আশা করছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে এমনটাই কিন্তু মনে করছে অন্তত আধিকারিকরা। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। যখন রাজাকাররা এসে খুন করতো স্টুডেন্টদের মেরে কয়েকশো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুয়ে দিয়েছিল তখন কোথায় ছিল এরা? তখন বাংলাদেশের প্রতিবাদের সাথে ভারত সামিল ছিল, তার কারণ হিউম্যানিটি গ্রাউন্ডে। তাই ভারতের অবদান ভুললে চলবে না এবং ওখানেও ধর্মনিরপেক্ষতা দরকার। সহায়ক তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করে, মানুষের সেবা করে। তারা বাইরের থেকে আসে, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম। আমি জানি না উনি কী করেছেন, তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায়। অদ্ভুত বিষয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর কংগ্রেস নেতা মুখতার দুজনেই একসঙ্গে বাধা দিচ্ছে। এটা অন্যায়, এটা অন্যায়। এই ব্যাপারে যা বলার সুমনদেব চট্টোপাধ্যায়। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।